ইউন নামের এক বয়স্ক মহিলাকে দেখিয়ে গল্পের শুরু। সে তার নাতনিকে সাথে নিয়ে কোরিয়ার একটা ছোট্ট গ্রামে আসে। এখানে ইউনের বেশ পুরনো একটি বাড়ি আছে, যেটা কিছু মানুষ এখন কিনে নিতে চাইছে। ইউন তার নাতনিকে বলে, জানিস, যখন আমি প্রথমবার এই বাড়িতে এসেছিলাম তখন এটা বেশ ভুতুড়ে লাগতো, আর আজও ঠিক তেমনই লাগে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই ইউন আসলে কে, আর এই বাড়ির সাথেই বা তার কিসের এত সম্পর্ক? এটা জানার জন্য আমাদের চলে যেতে হবে আজ থেকে ঠিক 46 বছর আগে। 46 বছর আগের এক প্রচন্ড ঝড় বৃষ্টির রাতের কথা। এক লোক এই বাড়ির কাছে নেকড়েদের মাংস খাওয়াতে আসে, কিন্তু সে যখন একটা বন্ধ ঘরের দরজা খোলে, ভেতরের ভয়ঙ্কর কিছু একটা দেখে হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। এই ঘটনার কিছুদিন পর ইউন তার পরিবারের সাথে এই বাড়িতে থাকতে আসে। তার পরিবারে আছে তার মা আর ছোট বোন অ্যামি। ইউনের বাবার মৃত্যু হয়ে গিয়েছিল আগেই, তবে বাবার যে বিজনেস পার্টনার ছিল তার ছেলে জুনও তাদের সাথে এখানে আসে, কারণ জুনের বাবাই ইউনের পরিবারের থাকার জন্য এই বাড়িটার ব্যবস্থা করে দিয়েছে। এই পুরো গ্রামে ইউনের পরিবার ছাড়া মাত্র দুটো পরিবারই থাকে, যারা নতুন প্রতিবেশীদের পেয়ে বেশ খুশি হয়। তারা এসে মালপত্র ভেতরে রাখতে সাহায্য করে। কিন্তু ওইদিকে জুন তার অহংকারে একদম অন্য লেভেলে থাকে। সে কোনো কাজেই হাত লাগায় না। বড়লোকের ছেলে, একটু ভাব তো থাকবে। যাই হোক, এরপর দেখা যায় ইউনের মা প্রতিবেশীদের ধন্যবাদ জানানোর জন্য তাদের খাবার খাওয়াচ্ছে। আর এই কথার মাঝেই আমরা জানতে পারি ইউনের ফুসফুসে সমস্যা আছে। ডক্টর তাকে শহরের দূষণ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে, আর সে কারণেই পুরো পরিবার শহর ছেড়ে এই গ্রামে চলে এসেছে, যেন তারা একদম পরিষ্কার আর সুন্দর একটা পরিবেশ পায়। রাতের বেলা দেখা যায় ইউন তার পার্সোনাল ডায়েরি লিখতে লিখতে অঝরে কান্না করছে, কারণ সে তার জীবন নিয়ে একদমই খুশি না। ঠিক তখনই সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। সে তার বোন অ্যামিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। তখন ইউন তার মায়ের রুমে যায়, কিন্তু মা সারাদিন অনেক কাজ করে এতই ক্লান্ত ছিল যে তাকে আর বিরক্ত করাটা ঠিক মনে করে না। তাই সে একাই ওই আওয়াজটার পিছু নিতে নিতে বাড়ির বাইরে থাকা পুরনো একটা অ্যানিমেল হাউসের কাছে চলে আসে। এখানে আগে কুকুর আর নেকড়েদের রাখা হতো, তবে এখন জায়গাটা একদম খালি। ইউন যখনই দরজাটা খোলে সেখানে একটা নেকড়িকে দেখতে পায়। ভয়ে সে জোরে চিৎকার করে ওঠে, আর তাকে দেখে নেকড়েটাও সেখান থেকে পালিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে মা দৌড়ে আসে আর তাকে সাবধানে ঘরে নিয়ে যায়। পরদিন সকালে ইউনের মা প্রতিবেশীদের রাতের ওই অদ্ভুত ঘটনার কথা জানায়, কিন্তু সবারই মনে হয় হয়তো জঙ্গল থেকে কোনো বুনো নেকড়ে বাড়িতে ঢুকে পড়েছিল, কারণ জঙ্গলটা খুব কাছেই, তাই এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। তো এর কিছুক্ষণ পরেই ইউন আর তার মা অদ্ভুত এক ছেলেকে দেখতে পায়। ছেলেটা প্রচন্ড ক্ষুধার্ত ছিল, আলোগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এখনই সব গিলে খাবে। ইউনের মা তাকে কিছু খাবার দেয়, আর ছেলেটা একদম বন্য পশুর মতো সবকিছু খেয়ে ফেলে। তো এরপর ইউনের মা পুলিশকে ডাকে, আর এই অজানা ছেলেটার নামে একটা রিপোর্ট লেখায়, কারণ ছেলেটা কোনো কথারই উত্তর দিচ্ছিল না। তারা আসলে বুঝতে পারছিল না কি করা যায়, তাই পুলিশ ডাকাটাই ভালো মনে করেছে। কিন্তু পুলিশ আর কি করবে, তারা ছেলেটাকে অনাথ আশ্রমে পাঠানোর কথা বলে, কিন্তু সেখানেও কোনো ব্যবস্থা হয় না। শেষমেশ ইউনের মা তাকে নিজেদের বাড়িতেই নিয়ে আসে, আর তার নাম রাখে সং। আসলে সে সবসময় একটা ছেলে চেয়েছিল, আর ভেবে রেখেছিল যে তার যদি একটা ছেলে হয় তাহলে তার নাম রাখবে সং, কিন্তু তার তো কোনো ছেলে হয়নি, তাই এই নামটাই তাকে দিয়ে নেয়। সঙ্গে তখন বেশ নোংরা দেখাচ্ছিল, তাই ইউনের মা প্রথমে তাকে ভালোভাবে গোসল করায়, পরিষ্কার নতুন কাপড় পরায়। এরপর যখন পুরো পরিবার একসাথে খেতে বসে, তখন সং একদম খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল যেন কত যুগ ধরে সে কিচ্ছু খায়নি, সে পুরোপুরি পশুদের মতো করে খাচ্ছিল। তার এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। বিশেষ করে ইউনের এটা একদমই পছন্দ হয় না, কারণ ছেলেটার ভিতরে কোনো সভ্যতার ছিটে ফোটাও ছিল না। রাতে সঙের ঘুমানোর জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করা হয়, কিন্তু জানলা দিয়ে রাতের পূর্ণিমার চাঁদ দেখা মাত্রই তার ভেতরে যেন কি এক পরিবর্তন চলে আসে। সে নেকড়ের মতো করে অদ্ভুত আওয়াজ করতে শুরু করে। তখন ইউনের মা তাকে একটু বকা দিয়ে বোঝায়, এমন আওয়াজ করো না, মানুষের সমস্যা হয়, যাও চুপচাপ ঘুমিয়ে পড়ো। পরদিন ইউন বাক্স থেকে তার বইপত্র বের করার চেষ্টা করছিল। তখন সং বেশ অদ্ভুতভাবে, বলতে গেলে একদম একটা জম্বির মতো তার দিকে এগিয়ে আসে। ভয়তো ইউন চিৎকার করতে থাকে, এমনকি আত্মরক্ষার্থে সে সং এর চুলও টেনে ধরে। কিন্তু কিছুক্ষণ পরেই সে সং এর আসল উদ্দেশ্য বুঝতে পারে। সে মূলত ভারী বাক্সগুলো তুলে ইউনকে সাহায্য করতে চাইছিল। নিজের ভুল বুঝতে পেরে ইউন তাকে খাওয়ার জন্য একটা ভুট্টা দেয়, আর সং সেটা মন দিয়ে খেতে শুরু করে। এরপর ইউন আবার তার মালপট্ট আনপ্যাক করতে থাকে। ঠিক তখন সেখানে জুন এসে হাজির হয়। সেও ইউনকে সাহায্য করার ভাব দেখায়, কিন্তু যখন একটা ভারী বাক্স তোলার চেষ্টা করে তার তো একদম অবস্থা খারাপ হয়ে যায়।
এই মুহূর্তে এমি স্কুলে আর মাও কোনো কাজে বাইরে গিয়েছে। ইউন জুনকে সোজা বলে দেয় তার এখন পড়তে হবে, তাই সে যেন এখান থেকে চলে যায়। কিন্তু জুন তো কথা শোনার মানুষ না, সে উল্টো বলে তোমাকে তো ভবিষ্যতে আমাকেই বিয়ে করতে হবে, তাই না? তখন তো ঘরের কাজই করতে হবে, তাহলে ফালতু পড়ালেখা করে আর কি লাভ? এই বলে সে ইউনের হাত ধরার চেষ্টা করে। ইউন এতে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল, আর এই বিষয়টা সং ঠিকই সেন্স করতে পারে। সে রাগে জুনের উপর গর্জন করতে শুরু করে আর তাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাতের বেলায় ইউন একটা ডগ ট্রেনিং এর বই পড়ছিল, আর পরদিন থেকে সেই বইয়ের টেকনিক কাজে লাগিয়ে সে সংকে ট্রেন করতে শুরু করে, যেন সং সাধারণ মানুষদের মতো থাকা শিখতে পারে। সবার প্রথমে সে সংকে সেলফ কন্ট্রোল শেখায়। ইউন নিজের হাতের খাবার ধরে রেখে সংকে একটু অপেক্ষা করতে বলে, কিন্তু সং তো আর অত ধৈর্য ধরে রাখতে পারে না। সে তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে ইউনের হাতেই কামড় বসিয়ে দেয়। ব্যথায় বেচারি কান্না শুরু করে, আর তখন সঙেরও নিজের কাজের জন্য খুব খারাপ লাগে। এরপর থেকে সে ধীরে ধীরে ইউনের ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করার চেষ্টা করে। লাঞ্চের সময় ইউনের পরিবার নিজেদের খাবার একদম শক্ত করে ধরে বসেছিল, যাতে সং তাদের খাবারগুলো সাবার না করে দেয়। কিন্তু সবাই বেশ অবাক হয় যখন দেখে আজ সং ইউনের কথা মতো একটু একটু করে সময় নিয়ে খাবার খাচ্ছে। আগের মতো আর ঝাঁপিয়ে পড়ছে না। এখন আর ইউন রাতের বেলা ডায়েরি লিখে কান্নাকাটি করে না, বরং সংকে ট্রেন করার জন্য বই পড়ে। ধীরে ধীরে ইউন সংকে মানুষের মতো বাঁচতে শেখায়, কিভাবে খেতে হয়, কিভাবে দাঁত ব্রাশ করতে হয়, ঘরের কাজ কিভাবে করতে হয় ইত্যাদি সবকিছু। সময়ের সাথে সাথে সং পড়ালেখাও কিছুটা শিখে যায়, আর ইউনের সবচেয়ে ভালো বন্ধু আর কাছের বন্ধু হয়ে ওঠে। ইউন এখন আর আগের মতো উদাস থাকে না, কারণ সে সঙের সাথে বেশ ভালোই ব্যস্ত সময় পার করছিল। একদিন ইউনের পরিবার সঙকে সাথে নিয়ে মার্কেটে যায়। সেখানে কিছু শ্রমিক কনস্ট্রাকশন কাজ করছিল। হঠাৎ একটা ভারী লোহা ইউনের পরিবারের উপর ঠিক পড়তেই যাবে, এমন সময় সং মুহূর্তের মধ্যে তাদেরকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, আর ভীমটা সোজা তার পিঠের ওপর পড়ে। সবাই তো ভয় শেষ, না জানি কি হয়ে গেল। দ্রুত তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভারী জিনিস পড়ার পরেও তার শরীরে শুধু সামান্য কিছু আঁচড় লেগেছে। হাড্ডি একদম ঠিক আছে। সাধারণ কোনো মানুষের উপরে এটা পড়লে সে তো ওখানেই মারা যেত। কিন্তু সঙের ব্যাপারটা আসলে একদম আলাদা। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু এক রাতে জুন মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে টং নামের এক লোকের ছাগলের খোয়ারে ধাক্কা মারে। এতে টঙের সব ছাগল এদিক ওদিক পালাতে শুরু করে, আর একটা ছাগল মারাও যায়। জুন তো ভয়ে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে সং এসে টঙের মৃত ছাগলটাকে তার কাছে নিয়ে যায়। টং সংকে কিছুই বলে না, কারণ সে ভালো করেই জানতো সঙের মতো একটা ছেলে কখনো তার ছাগল মারতে পারে না। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ আছে। পরের রাতে জুন তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে ইউনের কাছে আসে, আর তাকে পার্টিতে যাওয়ার জন্য জোর করতে থাকে। কিন্তু এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ইউন জুনকে একদমই পছন্দ করে না, তাই সে সোজা না করে দেয়। তখন জুন তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এই দৃশ্য দেখে সঙের মাথায় রক্ত উঠে যায়। সে হঠাৎ করে একটা নেকড়েতে রূপান্তরিত হতে শুরু করে। তার দাঁতগুলো একদম ধারালো হয়ে যায়, চেহারা পুরোপুরি নেকড়ের মতো হয়ে যায়, কিন্তু শরীরটা থাকে মানুষের মতোই। এরপর সে জুনকে আচ্ছা মতো পেটায়। জুনের বন্ধুরা তো ভয় ওখান থেকে কবেই পালিয়েছে। সং যখন জুনকে প্রায় মেরেই ফেলছিল, তখন ইউন তাকে আটকাতে বলে। ইউনের কথা শুনে সে জুনকে ছেড়ে দেয়, কিন্তু জুন আবার এত সহজে হার মানার পাট্য ছিল না। কিছুক্ষণ পর সে পুলিশ নিয়ে ইউনের বাড়িতে হাজির হয়। জুন পুলিশকে সঙের নেকড়ে হয়ে যাওয়ার কথা সব বলে দিয়েছিল, কিন্তু পুলিশের কাছে এসব গাঁজাখড়ি গল্প ছাড়া আর কিছুই না। তাই জুন আবার ইউনকে পুলিশের সামনে সত্যিটা স্বীকার করতে বলে, কিন্তু ইউন সব অস্বীকার করে আর পুলিশ সেখান থেকে চলে যায়। এতে জুনের প্রচন্ড রাগ হয়, আর সে ইউন এবং তার মাকে বলে সঙকে যেন তারা এখনই বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় না। তখন জুন তাদের সবাইকে এ বাড়ি থেকে বের করে দিতে চায়। সে মনে করিয়ে দেয় এই বাড়িটা তারাই দিয়েছিল। এবার ইউনেরও জুনের উপর চরম রাগ উঠে যায়। সে আজ জুনের মুখের উপর উচিত কথা শুনিয়ে দেয় যে বিজনেসের জোরে তুমি এত লাফাচ্ছ, সেটা আমার বাবাই শুরু করেছিল। অনেক বছর পর যখন বিজনেসটা পুরোপুরি দাঁড়িয়ে যায়, তখন আমার বাবা তোমার বাবাকে পার্টনার হিসেবে নেয়। কিন্তু আমার বাবার হঠাৎ মৃত্যুর সুযোগ নিয়ে তোমার বাবা আমাদের বিজনেস আর সম্পত্তি প্রতারণা করে দখল করে নেয়। আমরা চাইলে তোমাদের নামে ফ্রড কেস করতে পারতাম। এই সত্যিটা শুনে জুন খুব লজ্জিত হয়, আর সে লজ্জা ঢাকতে সে রেগে গিয়ে ইউনের বাড়িতে ভাঙচুর শুরু করে। যাই হোক, পরদিন ইউনের পরিবার বাড়ির বাইরের এনিমেল হাউসটা খুব ভালোভাবে পরিষ্কার করছিল, যাতে সং সেখানে থাকতে পারে। ইউন তো সং এর আসল রূপ দেখে ফেলেছিল, তাই তাকে রাতে একই ঘরের ভেতর রাখাটা নিরাপদ মনে হয়নি। তাছাড়া জুন গত রাতে যে হাঙ্গামা করেছে, এরপর তার সঙ্গে ঘরের ভেতর রাখা যাচ্ছে না। যাই হোক, ঘর পরিষ্কার করার সময় তাদের হাতে পুরনো মালিকের কিছু জিনিসপত্র আসে। একটা খামের উপর পুরনো মালিকের নাম লেখা ছিল। এরপর আমরা দেখি জুন এই বাড়ির পুরনো মালিক মিস্টার পার্কের সাথে নিয়ে এসেছে ইউনের পরিবারকে সত্যিটা জানানোর জন্য। পার্ক জানায় কিছু বছর আগে সে এই বাড়িটা তার এক সায়েন্টিস্ট বন্ধু কিমকে ব্যবহার করার জন্য দিয়েছিল,
কিম মূলত সুপার সোলজার বা সৈন্য তৈরির এক্সপেরিমেন্ট করছিল। কোরিয়ান যুদ্ধে অনেক বাচ্চা অনাথ হয়ে গিয়েছিল আর তাদের উপরেই সে এই এক্সপেরিমেন্টটা চালাচ্ছিল। ওই অনাথ বাচ্চাদের মধ্যেই একজন হলো সং। কিন্তু কিম তার এক্সপেরিমেন্টে সফল হওয়ার আগেই হার্ট অ্যাটাকে মারা যায়। কিমের মৃত্যুটা একটা রহস্যই থেকে যায়। তবে এটা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারা যায় সেই এক্সপেরিমেন্টের কারণেই সঙের ভেতর এমন পরিবর্তন এসেছে আর সে একটা ওয়ারওয়েফে পরিণত হয়েছে। ইন্সপেক্টর যখন এসব জানতে পারে তখন সে কেসটা এখানেই ক্লোজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ মিডিয়া যদি জানতে পারে কিম অনাথ বাচ্চাদের ওপর এমন বেআইনি আর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করছিল তাহলে দেশে বিশাল বড় একটা হট্টগোল লেগে যাবে। তাই সে সংকে মেরে ফেলার কথা বলে যাতে কেউ কিচ্ছু জানতে না পারে। কিন্তু ইউনের পরিবার এতে কোনোভাবেই রাজি হয় না। তখন ইন্সপেক্টর বলে, ঠিক আছে, আমরা সংকে একটা সুযোগ দিয়ে দেখতে পারি, কিছুদিন তার উপর নজর রাখা হবে আর দেখা হবে সে সাধারণ মানুষদের সাথে থাকার যোগ্য কিনা। এরপরেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো এরপর সং এর রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তার উপর নজর রাখা হচ্ছিল। এর পাশাপাশি তার বেশ কিছু মেডিকেল টেস্টও করা হয়, যেখান থেকে জানা যায় সং এর বডি টেম্পারেচার সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি আর তার শক্তি একটা হাতির সমান। তবে এই বিষয়টা ইন্সপেক্টরের কাছ থেকে ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়। বেশ কয়েকদিন ধরে টানা নজর রাখার পরও যখন সঙের ভেতর কোনো পশুর লক্ষণ দেখা যায় না তখন তাকে ইউনের পরিবারের সাথে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু ওই যে জুনের তো আর এসব সহ্য হয় না, সে ইন্সপেক্টরকে গিয়ে মিথ্যে বলে কিছুদিন আগে সং নিজের ক্ষুধা মেটানোর জন্য টঙের একটা ছাগলকে মেরে ফেলেছিল। আমি আর আমার এক বন্ধু নিজের চোখে সেটা দেখেছি। জুন তার বন্ধুকে দিয়ে মিথ্যে সাক্ষীও দেওয়ায়। সত্যিটা বের করার জন্য ইন্সপেক্টর টংকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। টং খুবই ভালো একজন মানুষ, সে সত্যিটা বলে দেয়। হ্যাঁ, কিছুদিন আগে আমার একটা ছাগল মারা গিয়েছিল ঠিকই, কিন্তু তার মৃত্যু কোনো পশুর কামড়ে হয়নি, বরং হাড্ডি ভেঙে হয়েছিল। আর আমি তো নিজের চোখে দেখিনি যে কিভাবে ছাগলটার হাড্ডি ভাঙলো, তাই আমি নিশ্চিত হয়ে বলতে পারি না যে সং এই কাজটা করেছে। এই রাতেই টং জুনের বাড়িতে যায় আর তাকে বলে, যে রাতে আমার ছাগলটা মারা গিয়েছিল সেই রাতে আমি আমার বাড়ির বাইরে একটা গাড়ির শব্দ শুনেছিলাম, আর এই গ্রামে তো তুমি ছাড়া আর কারো কাছেই গাড়ি নেই, তাই কাল সকালে আমি তোমার গাড়িটা চেক করতে আসবো। এই কথা শুনে জুনের তো অবস্থা খারাপ, কারণ ওই রাতের অ্যাক্সিডেন্টের পর তার গাড়িতে ডেন্ট পড়ে গিয়েছিল। সে বুঝতে পারে কাল গাড়ি চেক হলেই সে ধরা পড়ে যাবে। তাই টং যখন পেছনে ফিরে তখন জুন পেছন থেকে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করে ফেলে। আর এই খুনের দায় সঙের ঘাড়ে চাপানোর জন্য ইউনের বাড়ির কারেন্টটা প্রথমে বন্ধ করে দেয়। এরপর সে এনিমেল রুমের বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডকেও মেরে অজ্ঞান করে ফেলে আর সঙের রুমের দরজাটা খুলে দেয়। সে ভেবেছিল সঙকে এখান থেকে ভাগিয়ে দিবে আর টঙের খুনের পুরো দোষটা সঙের ঘাড়েই পড়বে। কিন্তু ভেতরে গিয়ে সে দেখে সং বসে বসে একটা গিটারের ছবি আঁকছে। আসলে জুন সেদিন রাগের মাথায় ইউনের শখের গিটারটা ভেঙে ফেলেছিল আর গিটার হারিয়ে ইউন খুব মন খারাপ করেছিল। তাই তাকে খুশি করার জন্যই সং গিটারের এই ছবিটা আঁকছিল। জুন তখন সংকে উস্কে দিয়ে বলে, আমি টঙের কাছে ইউনের গিটারটা দেখেছি, মনে হয় সে চুরি করেছে। তুমি যদি ওই গিটারটা এনে ইউনকে দাও তাহলে সে খুব খুশি হবে আর তোমাকে অনেক বেশি ভালোবাসবে। ব্যাস, সং তো ইউনকে খুশি করার জন্য সোজা টঙের বাড়ির দিকে ছুটে যায়। এইদিকে জুন ফিউজ লাগিয়ে লাইট অন করে দেয় আর ইন্সপেক্টরের কাছে গিয়ে মিথ্যে বলে, আমি নিজের চোখে দেখলাম সং কাঠের উপর হামলা করে টঙের বাড়ির দিকে গেল। এই কথা শুনে সবাই দ্রুত টঙের বাড়িতে যায়। সেখানে বেচারা সং তো গিটার খোঁজার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ এতগুলো মানুষ দেখে সে ঘাবড়ে যায়। সং তো আর কথা বলতে পারে না, তাই সে কি করবে বুঝতে না পেরে সেই গিটারের ছবিটা সবার সামনে তুলে ধরে, যেন মানুষ বুঝতে পারে সে এখানে শুধু গিটার খুঁজতে এসেছে। কিন্তু জুন তো সংকে রাস্তা থেকে সরানোর জন্য এই পুরো নাটক সাজিয়েছিল। সে ইন্সপেক্টরের বন্দুক কেড়ে নিয়ে সোজা সং এর দিকে তাক করে। ঠিক সেই মুহূর্তে ইউনে সে বন্দুক আর সং এর মাঝখানে দাঁড়িয়ে যায় আর জুনকে গুলি চালাতে বাধা দেয়। এতে জুনের প্রচন্ড রাগ ওঠে আর সে ইউনের উপরই আক্রমণ করে বসে। ইউনের ওপর হামলা হতে দেখে সং নিজেকে আর আটকাতে পারে না। সে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, একদম সম্পূর্ণ ওয়ারওয়ুলফে পরিণত হয়ে যায় সে। সবাই ভয়ে কাঁপতে থাকে। এবার সে আর জুনকে ছাড়ে না, সে তাকে কামড়ে ধরে সেখানেই মেরে ফেলে আর ইউনকে সাথে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। ইউনের পরিবার আর ইন্সপেক্টর শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না, কারণ সবাই তখন আতঙ্কে একদম স্থির হয়ে গিয়েছিল। পরের দিন সকালে ইউন জঙ্গলের ভেতর থেকে গ্রামবাসীদের আওয়াজ শুনতে পায়। সবাই মূলত তাদেরই খুঁজতে এসেছিল। ইউন বুঝতে পারে এরা যদি সংকে পায় তবে মেরেই ফেলবে। তাই সে সংকে বলে, তুমি এখানেই জঙ্গলে লুকিয়ে থাকো, তুমি আর আমার সাথে গ্রামে যেতে পারবে না। কিন্তু সং কোনোভাবেই ইউনকে ছেড়ে যেতে চায় না। তখন রাগ আর চরম অসহায়তায় বাধ্য হয়ে ইউন সংকে একটা থাপ্পড় মারে, যাতে সে পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারে। ইউন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার সাথে যেতে পারবে না, প্লিজ এখানেই থাকো। আর ঠিক সেই মুহূর্তে জীবনের প্রথমবারের মতো সং নিজের মুখে কথা বলে ওঠে। সে ইউনকে থামানোর জন্য অনুরোধ করে, কিন্তু ইউন আর সেখানে দাঁড়ায় না। সে বুকে পাথর বেঁধে নিজের পরিবারের কাছে ফিরে যায়। এত সব ঘটনার পর ইউনের পরিবার ওই গ্রাম ছেড়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে ইউন সং এর জন্য একটা চিঠি লেখে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি ঠিক ফিরে আসব।
সে চিঠিটা সঙের রুমে রেখে পরিবারের সাথে ওই গ্রামে চলে যায়। এরপর গল্পের দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। ৪৬ বছর পর ইউন আবার ফিরে এসেছে, সাথে তার নাতনি। সে আজকের রাতটা তার সেই পুরনো স্মৃতিমাখা বাড়িতেই কাটাতে চায়। রাতে ইয়ন যখন ঘুমিয়ে পড়ে সে একটা খুব সুন্দর স্বপ্ন দেখে। সবকিছু ঠিক হয়ে গেছে, সে আর সং আবার একসাথে মিলে গিয়েছে আর একে অপরকে জড়িয়ে ধরে খুব ইমোশনাল হয়ে পড়েছে। পরদিন সকালে ইউন তার নাতনিকে নিয়ে বাড়ি থেকে ফিরে যাচ্ছিল। যাওয়ার সময় সে ডিলারকে কল করে জানিয়ে দেয়, আমি এই বাড়িটা বিক্রি করতে চাই না। আসলে এই বাড়ির সাথে তার জীবনের সবচেয়ে সুন্দর আর গভীর স্মৃতিগুলো জড়িয়ে আছে। তো গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সংকে। এই এতগুলো বছরে তার চেহারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। মানুষরূপী নেকড়ে হওয়ার কারণে সে আজও ঠিক আগের মতোই যৌবন ধরে রাখতে পেরেছে। তার আজও বিশ্বাস ইউন তার সাথে দেখা করতে ঠিক ফিরে আসবে। সে দূর থেকে ইউনের গাড়িটাকে চলে যেতে দেখে, কিন্তু কিছুই করতে পারে না। শীতের মৌসুমও চলে এসেছিল, তাই সে একরাশ বিষণ্ণতা নিয়ে চুপচাপ একটা স্নোম্যান বানাতে থাকে। আর এই ইমোশনাল দৃশ্যটির মাধ্যমে দারুণ এই মুভিটির এখানেই শেষ হয়। মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। এরকম আরও একটি গল্প আছে যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।